পশ্চিমবঙ্গ পুলিশের অন্যতম চর্চিত এবং প্রভাবশালী মুখ প্রাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার গত 31শে জানুয়ারি 2026-এ তার দীর্ঘ পুলিশি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন। কর্মজীবনে রাজীব কুমারকে নিয়ে কম বিতর্ক হয়নি। 1989 ব্যাচের এই আইপিএস আধিকারিক যেমন তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য সমাদৃত হয়েছেন, তেমনি বারবার বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কেও তার নাম জড়িয়েছে। সেই রাজীব কুমারকেই এবার রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বর্ণময় পুলিশি কেরিয়ার। 1989 সালে উত্তরপ্রদেশ ক্যাডার থেকে আইপিএস হিসেবে যোগ দিলেও তার কর্মজীবনের সিংহভাগ কেটেছে পশ্চিমবঙ্গে। তিনি বিধাননগরের পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের এসটিএফ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 থেকে 2019 পর্যন্ত তিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন। যদিও 2016 নির্বাচনের সময় নির্বাচন কমিশন তাকে সাময়িকভাবে পদ থেকে সরিয়ে দিয়েছিল, তবে ভোটের পর ফের তিনি স্বমহিমায় পদে ফেরেন। 2023 সালের ডিসেম্বরে মনোজ মালব্যর অবসরের পর তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল হন। মার্চে 2024-এর লোকসভা নির্বাচনের আগে কমিশন তাকে সরালেও 2024 সালের জুলাই মাসে তিনি পূর্ণকালীন ডিজিপি হিসেবে নিযুক্ত হন এবং 2026 সালের জানুয়ারি পর্যন্ত সেই দায়িত্ব সামলান। বিতর্ক ও সারদা রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘকাল ধরে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে সারদা ও রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি তদন্ত চলাকালীন রাজীব কুমারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়েছিলেন তা ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বেনজির ঘটনা। 2019 সালের 3রা ফেব্রুয়ারি 2 নম্বর লাউডন স্ট্রিট, তৎকালীন সিপি রাজীব কুমারের বাড়ি। রাজীব কুমারের বাংলোয় সিবিআই অভিযান চালিয়েছিল। 2019 সালের 3রা ফেব্রুয়ারি সন্ধেবেলা এই একই লাউডন স্ট্রিটের 2 নম্বর বাড়িতে তৎকালীন পুলিশ কমিশনার সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তার। সেই দিনও হানা, সেই দিনও কেন্দ্রীয় সংস্থা, সেই দিনও মমতার পৌঁছে যাওয়া, আর সেই রাত থেকেই শুরু হয়েছিল ধর্মতলায় সেই ধর্ণা। 5ই ফেব্রুয়ারি ধর্ণা তোলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি রাজীব কুমারকে বিশ্বের অন্যতম সেরা অফিসার হিসেবে আখ্যা দিয়েছিলেন। সিবিআইয়ের আধিকারিকরা রাজীব কুমারের বাড়িতে যাওয়ার পর কলকাতা পুলিশ সিবিআই আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যায়। মুখ্যমন্ত্রী এটিকে ফেডারেল কাঠামোর ওপর আক্রমণ হিসেবে তুলে ধরেন এবং সিবিআই আধিকারিকদের এই পদক্ষেপকে নজিরবিহীন বলে বর্ণনা করেন। রাজীব কুমারকে নিয়ে সিবিআই তদন্তের জট থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার ওপর আস্থা রেখেছেন। সারদা তদন্তের জন্য রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল প্রধান হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল। সিবিআই এই পদক্ষেপের বিরুদ্ধে রাজীব কুমার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তখন রাজ্য সরকার তার আইনি লড়াইয়ের পাশে দাঁড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন যে রাজীব কুমারকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হেনস্থা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবিচলভাবে তার আস্থাভাজন এই অফিসারের পাশে দাঁড়িয়েছেন। বিরোধীরা বারবার রাজীব কুমারের সততা নিয়ে প্রশ্ন তুললেও মমতা বন্দ্যোপাধ্যায় অবিচলভাবে তার আস্থাভাজন এই অফিসারের পাশে দাঁড়িয়েছেন। তার এই ভূমিকা প্রমাণ করে যে রাজীব কুমার তার প্রশাসনিক টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। সেই রাজীব কুমারকেই এবার রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। राजीव कुमार को भेजना ये दर्शाता है कि शारदा कांड के इंक्वायरी के समय राजीव कुमार ने जो भूमिका निभाई थी, इसका पुरस्कार आज राजीव कुमार को मिल रहा है। রাজীব কুমার যেভাবে পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে রাজনৈতিক দলগতকরণ করে দিয়েছেন, আজকে তা প্রমাণিত হলো। কারণ রাজীব কুমার এই পশ্চিমবাংলার পুলিশের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে, তা প্রমাণিত হলো। তারা আনন্দে থাকুক তাদের ব্যাখ্যা দিয়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে যাদেরকে রাজ্যসভায় টিকিট দিয়েছে যোগ্য ব্যক্তিদেরকে বাংলার কথা বলতে, বাংলা নিয়ে প্রতিবাদ করতে, বাংলার উপরে যে অন্যায়টা হয় সেটা নিয়ে রাজ্যসভায় তারা বলবে এবং এতে তারা বিচলিত, কারণ তাদের সেভাবে কণ্ঠ নেই। এই রকম ধরনের ব্যাখ্যা দিয়ে আবারও বলি যে যারা 400 বলেছিলেন 200-তে কেন গিয়ে দাঁড়িয়েছেন এবার বুঝুন। তৃণমূল কংগ্রেসকে যখন প্রার্থী তালিকা প্রস্তুত করতে হয়, সেখানে বাংলা অগ্রাধিকার থাকবে, বাঙালি অগ্রাধিকার থাকবে, পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার কথা খেয়াল রেখে দলের বিস্তারের প্রসঙ্গটিকে নজরে রেখে, বিবেচনায় রেখে সেই তালিকা ঠিক করতে হয় এবং সেরা তালিকাটি, এবং সে বিরোধীরা যদি কেউ জ্বলে মরেন সেটা তাদের সমস্যা। পুলিশ অফিসার হিসেবে তিনি নিশ্চিতভাবে দক্ষ। বিরোধীরা বা সমালোচকরা আপনারা যাই বলুন,
একজন দক্ষ পুলিশ অফিসার, অভিজ্ঞ পুলিশ অফিসার সাংসদ হিসেবে সক্রিয় একটা ভূমিকা পালন করতে পারেন, ফলে দল তাকে নমিনেশন দিয়েছে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজীব কুমার। সেই পর্ব থেকেই রাজ্যসভায় রাজীবের যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল শাসক দলের অন্দরে। অনেকের বক্তব্য, একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে গেলে নেপথ্যে রাজনৈতিক ও প্রশাসনিক জোর প্রয়োজন হয়। রাজ্য সরকার ও শাসক দলের সেই জোর নিয়ে রাজীব মামলাটি করেছেন বলে অভিমত অনেকের। সুকান্ত লোকসভার সাংসদ, রাজীব যাচ্ছেন সংসদের উচ্চকক্ষে, ফলে লড়াই হবে শেয়ানে শেয়ানে। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।